আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ৩ ফেব্রুয়ারি ২০ মাঘ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কমল বরাদ্দ, এবছরও জনগণনার সম্ভাবনা কম। ওয়াকফ সংশোধনী বিল, সংসদে আজ পেশ হবে যৌথ কমিটির রিপোর্ট। হিন্দু বিবাহ একটি পবিত্র বন্ধন, বছর পূর্ণ না হলে বিচ্ছেদের আবেদন নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব স্বামীরই, রায় সুপ্রিম কোর্টের। সীমান্তে শয়তানি সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি। নিলামবাজারের যানজট নিরসনে নির্বিকার প্রশাসন, খুব ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। এবং সর্বশেষ খবরটি হলো শিলচর কাটলিচুড়া এএসটিসি বাস সার্ভিস চালু করার দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। এবছরও কি জনগণনা হচ্ছে না? অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে বাজেট পেশের পরই উঠছে এই প্রশ্ন। চমকপ্রদভাবে এবারের বাজেটে এনপিআর এর জন্য বরাদ্দ কমানো হয়েছে। এনপিআর খাতে মোদী সরকার এবার বরাদ্দ করেছে মাত্র 574.80 কোটি টাকা। দেশের জনগণনার গোটা প্রক্রিয়া শেষ করতে সব মিলিয়ে খরচ 12,000 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষে অন্তর্বর্তী বাজেটে জনগণনার খাতে বরাদ্দ করা হয়েছিল 1277.80 কোটি টাকা। সেটাই কমিয়ে দেওয়া হয় 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে। এবার সেই বরাদ্দ আরো কমলো। ওয়াকিবহাল মহল মনে করছে বাজেট বরাদ্দ কমার অর্থ জনগণনাকে এবারও সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আদৌ এবছর জনগণনা হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রীতি অনুযায়ী প্রতি 10 বছর অন্তর আদমশুমারি হয়ে থাকে, কিন্তু 2011-এর পর দেশে আর কোনো জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে সেটা পিছিয়ে দেওয়া হয়। শোনা গিয়েছিল 2023 সালে জনগণনা হতে পারে, কিন্তু ভোটের আগে সে পথে হাঁটেনি মোদী সরকার। সব মিলিয়ে মোদী জমানায় একবারও জনগণনা হয়নি। তাতে সরকারের অন্দরে নানা ধরনের প্রশ্ন উঠছিল। 1872 সালে শুরু হওয়া আদমশুমারি রীতি মেনে প্রতি 10 বছর অন্তর হয়, কিন্তু মোদী সরকার আসার পর এখনো পর্যন্ত জনগণনা হয়নি। আর এতেই রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। অর্থনীতিবিদদের একটা অংশ বলছে এখনো পর্যন্ত মোদী সরকার যাবতীয় যা যা কর্মসূচি নিচ্ছে বা পরিকল্পনা করছে সবটাই সেই 2011 সালের তথ্যের উপর ভর করে। ফলে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিকদেরও। তাছাড়া সরকারের ব্যয় বরাদ্দের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। অপরদিকে ওয়াকফ সংশোধনী বিল, সংসদে আজ পেশ হবে যৌথ কমিটির রিপোর্ট। ওয়াকফ বিল 2024 নিয়ে সংসদীয় যৌথ কমিটির রিপোর্ট আজ লোকসভায় পেশ করা হবে। এই রিপোর্ট পেশ করবেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল। তারা বিলের হিন্দি ও ইংরেজি সংস্করণ সহ যৌথ কমিটির সামনে দেওয়া প্রমাণের নথিও টেবিলে রাখবেন। বুধবার যৌথ কমিটি খসড়া রিপোর্ট এবং সংশোধিত বিলটি গৃহীত করে, তবে বিরোধী নেতারা রিপোর্টে তাদের ভিন্ন মতের নোট জমা দেন। জগদম্বিকা পাল জানান, আমরা রিপোর্ট এবং সংশোধিত বিল গ্রহণ করেছি। প্রথমবারের মতো আমরা একটি বিভাগ অন্তর্ভুক্ত করেছি যাতে ওয়াকফের সুবিধা প্রান্তিক দরিদ্র মহিলা এবং অনাথদের কাছে পৌঁছতে হবে। তিনি আরো বলেন, আমাদের সামনে 44টি ধারা ছিল, যার মধ্যে 14টি ধারার সদস্যরা সংশোধনী প্রস্তাব করেছিলেন। কমিটির সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সংশোধনীগুলি গৃহীত হয়েছে। তবে জেপিসির পদক্ষেপ নিয়ে বিরোধী নেতাদের সমালোচনা দেখা দিয়েছে। উল্লেখ্য, 1995 সালের ওয়াকফ আইন, যা ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের জন্য প্রণীত, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং দখলের মতো বিষয়গুলির জন্য সমালোচিত হয়েছে। ওয়াকফ সংশোধন বিল 2024-এর লক্ষ্য হল ডিজিটাইজেশন, বর্ধিত অডিট, উন্নত স্বচ্ছতা এবং অবৈধভাবে দখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া প্রবর্তন করা। তবে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হোসেন অভিযোগ করেছেন, বিলের ভিন্নমত নোটের কিছু অংশ তার অজান্তেই সংশোধন করা হয়েছে, যা বিরোধীদের কণ্ঠরোধের প্রচেষ্টা বলে তিনি অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওয়াকফ সংশোধন বিল 2024-এর যৌথ কমিটির সদস্য হিসেবে আমি বিলের বিরোধিতা করে একটি বিশদ ভিন্নমত নোট জমা দিয়েছিলাম। আমার অজান্তেই আমার ভিন্নমতের নোটের কিছু অংশ সংশোধন করা হয়েছে। অপরদিকে হিন্দু বিবাহ একটি পবিত্র বন্ধন, বছর পূর্ণ না হলে বিচ্ছেদের আবেদন নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের। হিন্দু বিবাহ একটি পবিত্র বন্ধন, বিয়ের 1 বছর পূর্ণ না হলে তা ভাঙ্গা যায় না। বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে এই কথা স্পষ্ট জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তবে চরম অস্বাভাবিক বা ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতে এর বদল হতে পারে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্রা এবং বিচারপতি দুনাদি রমেশ্বর বেঞ্চে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন নিশান্ত বরদাস এবং ঋষিকা গৌতম নামে এক তরুণ দম্পতি।
তারা হিন্দু বিবাহ আইনের 13 ধারার অধীনে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। তবে সাহারানপুরের পরিবার আদালত তাদের আবেদন খারিজ করে দেয়, কারণ বিবাহের 1 বছর পূর্ণ না হওয়ায় তাদের আবেদন আইনত গ্রহণযোগ্য ছিল না। এরপর দম্পতি এলাহাবাদ হাইকোর্টে আপিল করেন, কিন্তু গত 15 জানুয়ারি হাইকোর্ট তাদের আবেদন ফের খারিজ করে দেয়। হাইকোর্ট তাদের রায় 1955 সালের হিন্দু বিবাহ আইনের 14 নম্বর ধারা উল্লেখ করে জানায়, বিবাহিত দম্পতিদের অন্তত 1 বছর একসঙ্গে থাকার পরই কেবল বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করা যাবে। যদি না কোনো চরম অস্বাভাবিক বা বিকৃত পরিস্থিতি প্রমাণিত হয়। আদালত আরো উল্লেখ করে, এই দম্পতির ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ছাড়া বিবাহ বিচ্ছেদের পিছনে কোনো গুরুতর কারণ দেখানো হয়নি, তাই এই আবেদন গ্রহণযোগ্য নয়। আদালত জানায়, হিন্দু বিবাহ একটি পবিত্র বন্ধন, চাইলে একে ছিন্ন করা যায় না। অপরদিকে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব স্বামীরই, রায় সুপ্রিম কোর্টের। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তানের আইনগত পিতা কে হবেন, এ ব্যাপারে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। কেরলের একটি মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, বিবাহিত অবস্থায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের আইনগত পিতৃত্ব স্বামীকেই বহন করতে হবে। আদালতের মতে, স্বামী যদি সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে চান, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না। এই মামলার সূত্রপাত কেরলে 2001 সালে মিলান জোসেফের জন্ম হয়। তখন তার মা রাজু কুরিয়েনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। 2007 সালে মিলানের মা কোচিন পুরসভায় গিয়ে মিলানের জন্ম সনদে পিতার নাম পরিবর্তনের আবেদন করেন। তিনি দাবি করেন যে ইবান রাতিনা মিলানের জন্মদাতা পিতা, তবে পৌরসভা আদালতের নির্দেশ ছাড়া পিতার নাম পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এরপর মিলানের মা আদালতে মামলা দায়ের করেন এবং দাবি করেন যে ইবান রাতিম নামকে মিলানের আইনগত পিতা হিসেবে ঘোষণা করা হোক। এছাড়াও তিনি রথি নামের কাছ থেকে মিলানের ভরণ পোষণের দাবি করেন। তবে 2009 সালে আদালত তার দাবি প্রত্যাখ্যান করে এবং জানায় যে মিলানের জন্মের সময় তার মা রাজু কুরিয়ানের সঙ্গে বিবাহিত ছিলেন, তাই কুরিয়ানি মিলানের আইনগত পিতা। পরবর্তীতে সাব জজ কোর্ট এবং কেরল হাইকোর্টও একই রায় বহাল রাখে। 2015 সালে মিলানের মা আবারও ফ্যামিলি কোর্টে আবেদন করেন। তিনি জানান যে রাজু কুরিয়ান তাকে পরিত্যাগ করেছেন এবং ইবান রতি নামেরই মিলানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া উচিত। ফ্যামিলি কোর্ট মামলাটি গ্রহণ করে এই বলে যে পিতৃত্ব এবং আইনগত বৈধতা দুটি আলাদা বিষয়। 2018 সালে কেরল হাইকোর্টও এই পর্যবেক্ষণ মেনে নেয়। মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গোড়ায়। ভারতীয় প্রমাণ আইন 1872 এর 112 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট জানায় যে বিবাহিত অবস্থায় জন্ম নেওয়া সন্তানের আইনগত পিতা স্বামী হবেন। আদালত স্পষ্ট করে জানায়, এমনকি যদি ডিএনএ পরীক্ষায় অন্য কিছু প্রমাণিত হয়, তবুও সামাজিক ও আইনগত বৈধতাকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র যদি স্বামী প্রমাণ করতে পারে যে তার স্ত্রীর সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না, তাহলেই তিনি সন্তানের পিতৃত্ব অস্বীকার করতে পারবেন। অপরদিকে সীমান্তে শয়তানি সত্ত্বেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি। কেন্দ্রীয় বাজেটে প্রতিবেশী দেশগুলিকে অর্থ সাহায্যের জন্য বড় অঙ্ক বরাদ্দ করেছে মোদী সরকার। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ অর্থ বরাদ্দ করা হয়েছে সকলের জন্য। তবে এর মধ্যে নজর কেড়েছে যার বরাদ্দ, তা হলো বাংলাদেশ। প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হয়েছে গত বছর থেকে। লাগাতার ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে চলেছে বাংলাদেশ। সীমান্তে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত। তারপরও বাংলাদেশের জন্য বরাদ্দ কমালো না সরকার। 2024 সালের আগস্ট মাসে ছাত্র গণ আন্দোলনের মুখে পড়ে গদিচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে আসতে বাধ্য হন ভারতে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে দুই পড়োশী দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে ভারতের নানা অংশ দখল করে নেওয়ার হুমকি দেয় ওপার বাংলার মৌলবাদীরা। সীমান্তেও কাঁটাতার দেওয়া, অনুপ্রবেশ নিয়ে নিত্যদিন উত্তেজনা বাড়ছে। এই টানাপোড়েন পরিস্থিতিতেও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়নি মোদী সরকার। বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ অপরিবর্তিত রাখা হয়েছে। গত অর্থবর্ষে বাংলাদেশের জন্য 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবারও সেই বরাদ্দই রাখা হয়েছে। অন্যদিকে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তিক্ত হতে গত বছর বরাদ্দ কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে সম্প্রতি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সফরের পর সম্পর্কের বরফ গলে বাজেটেও তার প্রতিফলন দেখা গেল। মালদ্বীপের জন্য বরাদ্দ 28% বাড়িয়ে দেওয়া হলো। মালদ্বীপের জন্য মোট 600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। প্রতিবেশী দেশগুলির মধ্যে সব থেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ভুটানের জন্য। 2025-26 অর্থবর্ষের জন্য 2150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নেপালের জন্য 700 কোটি এবং শ্রীলঙ্কার জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থবর্ষের সমান। মরিশাসকে এবার সাহায্যের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আফগানিস্তানকে 100 কোটি টাকা, মঙ্গোলিয়াকে 5 কোটি, মায়ানমারকে 350 কোটি টাকা এবং আফ্রিকার দেশগুলিকে 225 কোটি টাকার সাহায্য প্রস্তাব করা হয়েছে। অপরদিকে নিলামবাজারের যানজট নিরসনে নির্বিকার প্রশাসন, খুব ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা। প্রশাসনিক সভায় সিদ্ধান্ত নেওয়ার 1 মাস পরও ফুটপাত খালি করা সহ জাতীয় সড়কের যানজট সমস্যার সমাধান হলো না। এ নিয়ে স্থানীয় প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন নিলামবাজারের মানুষ। এমতাবস্থায় তারা বিষয়টি নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের কাছে নালিশ জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে সরকারি ফুটপাত ও বাজারের ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। বাজার কমিটি সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মকর্তা ও সচেতন জনগণের অভিযোগ, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড় গ্রামীণ বাজার হচ্ছে নিলামবাজার। অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা অবৈধভাবে জবরদখল করার পাশাপাশি ফুটপাত জুড়ে দোকানঘর নির্মাণ করে তাতে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন কতিপয় দোকানি। দীর্ঘদিন ধরে ফুটপাত জুড়ে অবৈধ দোকান গৃহ গজিয়ে উঠাকে ঘিরে বাজারের ট্রাফিক সমস্যা বর্তমানে মারাত্মক রূপ নিয়েছে। তাদের অভিযোগ, করিমগঞ্জ এনএইচ পূর্ত বিভাগ থেকে কয়েক কোটি টাকা ব্যয় করে নিলামবাজার মার্কেট এলাকায় রাস্তার দুপাশে ফুটপাত নির্মাণ করলেও পুরো ফুটপাত দখল করে নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী, যার ফলে এই ফুটপাত আদৌ জনগণের বাস্তবিক করতে কোনো কাজে আসেনি, শুধু লাভ হয়েছে সেই সব অসাধু ব্যবসায়ীর। জাতীয় সড়কের পাশে সরকারি জায়গা দীর্ঘ 6 বছর ধরেই অবৈধভাবে দখল করে দোকান গৃহ নির্মাণ করে পরবর্তীতে দোকান গৃহ অন্যের কাছে ভাড়া দিয়ে মোটা অঙ্কের টাকা কামাই করছে একটি চক্র, এমন অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ অবস্থায় ফুটপাত জবরদখলে থাকায় চরম বিপাকে পড়তে হবে পড়ুয়াদের। ফুটপাত জুড়ে অবৈধ দোকান গজিয়ে উঠায় বাজারের ট্রাফিক সমস্যা যেমন মারাত্মক আকার নিয়েছে, তেমনি ফুটপাত নির্মাণের ফলে রাস্তার পরিসরও কমে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিনহা দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারের ট্রাফিক সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। সরকারি ফুটপাত জবরদখল থাকায় জনগণকে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করতে হয়েছে, আর এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মুমূর্ষ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সকেও দীর্ঘ সময় ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়তে হয়, যার ফলে বাজারের নিত্যপত্তারী স্কুল কলেজ পড়ুয়া, সরকারি অফিস কর্মী থেকে শুরু করে ক্রেতা সবাই চরম বিপাকে পড়েছেন। এসব সমস্যা নিয়ে এনএইচ পূর্ত বিভাগকে নালিশ জানালে ফল হয়নি। অবশেষে বাজার কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। পরে সংশ্লিষ্ট বিষয়ের উপর স্থানীয় প্রশাসন, বাজার কমিটি, নিলামবাজার পুলিশ সহ এলাকার সচেতন জনগণকে নিয়ে সভা ডেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে সরকারি ফুটপাত খালি করে জাতীয় সড়কের ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ সহ অবৈধ জবরদখল মুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হয়। রাস্তার দুদিকে সরকারি ফুটপাত সহ জাতীয় সড়কে অবৈধ পার্কিং সরিয়ে নিতে মাইক যুগে প্রচার অভিযানও চালানো হয় প্রশাসনের তরফ থেকে। কিন্তু প্রচার অভিযান চালানোর পরও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় সার্কল অফিসারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে রীতিমতো সরব হয়েছেন বাজার কমিটির একাংশ কর্মকর্তা সহ সচেতন জনগণ। তাদের অভিযোগ, প্রশাসনিক সভায় সিদ্ধান্ত নিয়ে প্রচার অভিযান চালানোর 1 মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পরও সরকারি ফুটপাত খালি না করার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তারা। এ নিয়ে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন ক্ষুব্ধ সংগঠনের কর্মকর্তারা। বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ফুটপাত জবরদখল থাকলে প্রশাসনের নেই কোনো হেলদোল, তাই এ ব্যাপারে জেলা আয়ুক্ত সহ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। অপরদিকে শিলচর কাটলিচূড়া এএসটিসি বাস সার্ভিস চালু করার দাবি। গত বছরের নভেম্বর মাসে শিলচর থেকে প্রতিদিন সকালে দুয়ার বন্ধ হয়ে কাটলিচূড়া পর্যন্ত অসম রাজ্য পরিবহন নিগমের একটি এসি বাস পরিষেবা চালু হওয়ায় ওই রুটে চলাচলকারী নিত্যযাত্রী, শিক্ষক সহ কর্মজীবীরা উপকৃত হলেও রহস্যজনকভাবে বাসটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে শিলচর থেকে লালা কাটলিচূড়া যাওয়া আসা করা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। শিলচর থেকে প্রতিদিন বহু শিক্ষক সহ বিভিন্ন পেশার চাকরিজীবীরা লালা কাটলিচূড়ার বিভিন্ন স্কুল অফিসে চাকরি করেন, কিন্তু যানবাহনের জন্য প্রায়ই তাদের দুর্ভোগ পোহাতে হয়। এহেন পরিস্থিতিতে গত বছরের নভেম্বর মাসে রাজ্য পরিবহন নিগমের একটি এসি বাস শিলচর কাটলিচূড়া এবং কাটলিচূড়া শিলচর রুটে চালু করা হয়। বাসটি চালু হয়ে সরকারি চাকরিজীবীরা, কর্মচারীরা দারুণ উৎসাহিত হয়েছিলেন। শিলচর দেবদূত পয়েন্ট থেকে প্রতিদিন সকাল 7:10 বাসটি যাত্রা করে লিংক রোড, আসাম বিশ্ববিদ্যালয়, দুয়ারবন্ধ, গাগলাচূড়া, লালা হয়ে কাটলিচূড়া আসতো।
আবার কাটলজোড়া থেকে বেলা 1:30 নাগাদ ফের বাসটি শিলচরের উদ্দেশ্যে যাত্রা করায় নিত্যযাত্রী বিশেষ করে শিক্ষক সমাজ উপকৃত হচ্ছিলেন। তাছাড়া এএসটিসির ওই বাসে অন্য যানবাহনের চেয়ে ভাড়াও কম ছিল, কিন্তু হাতে গোনা কয়েকদিন চলার পর বিনা নোটিশে বাসটি বন্ধ করে দেওয়ায় নিত্যযাত্রীরা এখন দুর্ভোগ পোহাচ্ছেন। তাই ফের বাসটি চালু করতে নিত্যযাত্রী শিক্ষক সহ কর্মচারীদের পক্ষ থেকে অসম পরিবহন নিগমের অধীক্ষক সহ রাজ্যের পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।